আসসালামু আলাইকুম স্নেহী শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, আমি এখানে লিখেছি বিপণন পরিচিতি। এখান থেকে কিছু টপিকস আমরা আজকে একটু আলোচনা করব। যেহেতু অধ্যায়টার নাম হচ্ছে বিপণন পরিচিতি, তাহলে শুরুতে আমার জানা দরকার আসলে বিপণনটা কি। তাই আমি এখানে প্রথমে লিখেছি বিপণনের সংজ্ঞা। এই বিপণনের এই সংজ্ঞাটি দিয়েছেন ফিলিপ কটলার, যেটা তার প্রিন্সিপালস অফ মার্কেটিং গ্রন্থে দিয়েছেন। তিনি বলেছেন, মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ভ্যালু অ্যান্ড বিল্ডিং স্ট্রং কাস্টমার রিলেশনশিপ ইন অর্ডার টু ক্যাপচার ভ্যালু ফ্রম রিটার্ন। যেটা বাংলায় লিখেছি, বিপণন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের নিকট হতে ভ্যালু পাওয়ার লক্ষ্যে সুদৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। এখানে দেখো কিছু শব্দ, যেমন প্রক্রিয়া, ভ্যালু সৃষ্টি, ক্রেতা সম্পর্ক। আমরা একটু এই শব্দগুলো নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। বলা হচ্ছে বিপণন হলো একটি প্রক্রিয়া। প্রক্রিয়া বলতে বুঝায় প্রসেস বলতে আসলে এখানে কতগুলো ধাপ জড়িত। এই জন্য বলা হচ্ছে বিপণন হলো কি প্রক্রিয়ার কতগুলো ধাপ থাকে, যেগুলো একটার পর একটা অতিক্রম করতে হয়, ওয়ান বাই ওয়ান সেই স্টেপগুলো ফলো করতে হয়। ভ্যালু সৃষ্টি। এখন প্রশ্ন হচ্ছে ভ্যালু কি? ভ্যালু হচ্ছে পণ্য, সেবা বা মূল্য সম্পর্কে ক্রেতার একটা ধনাত্মক উপলব্ধি, দ্যাট ইজ পজিটিভ ফিলিংস। অথবা অন্যভাবে বলা যায়, ভ্যালু হলো ক্রেতার জন্য উপযোগিতা সৃষ্টি করা। আশা করি তোমরা জানো উপযোগিতা কি। উপযোগিতা হলো পণ্যের অভাব পূরণের ক্ষমতা। তাহলে ভ্যালু সৃষ্টি আমরা বুঝতে পারছি যে অতিরিক্ত কোনো উপযোগ অথবা পণ্য, সেবা বা মূল্য সম্পর্কে ক্রেতার ধনাত্মক উপলব্ধি। এরপরে বলা হচ্ছে ক্রেতা সম্পর্ক। দেখো, শুধু ক্রেতা সম্পর্ক বললেই হতো, এখানে একটা বিশেষণ ইউজ করেছে, সুদৃঢ় ক্রেতা সম্পর্ক। অর্থাৎ সম্পর্কটা ক্রেতার সাথে বিপণনকারীর সম্পর্কটা শুধুমাত্র কিছু দিনের জন্য যেন না, সেটা যেন তার লাইফ টাইম সম্পর্ক হয়ে। কেননা সম্পর্কটা যত সুদৃঢ় হয়, ক্রেতা একজন বিপণনকারীর জন্য বাজারে টিকে থাকাটা এবং সফল হওয়াটা তত সহজ হয়। তাহলে আমরা দেখলাম বিপণন কি। এক কথায় বলতে গেলে বিপণন হলো দৃঢ় ক্রেতার সম্পর্ক তৈরি করা। সেটা কিভাবে তৈরি করবে? সেটা ক্রেতা ভ্যালু সৃষ্টির মাধ্যমে তৈরি করবে। আমরা বিপণনের যে সংজ্ঞাটা জেনেছি, সেই সংজ্ঞার আলোকে আধুনিক বিপণনের একটি প্রক্রিয়া চিহ্নিত করা যায়। এটা হলো মডার্ন মার্কেটিং প্রসেস। এখানে দেখো, আমি কতগুলো বক্স এঁকেছি। এটা শুরু, আধুনিক বিপণন প্রক্রিয়াটা শুরু হয়ে থেকে সরবরাহকারী। আমরা আসলে জানি যে সরবরাহকারী কে। সরবরাহকারী হচ্ছে যিনি কাঁচামাল বা অর্ধপ্রস্তুতকৃত কাঁচামালগুলো সরবরাহ করে থাকেন, যেটাকে আমরা সাপ্লায়ার বলে থাকি। একজন সরবরাহকারী দিয়ে আধুনিক বিপণন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সরবরাহকারী কোম্পানিকে কাঁচামাল সরবরাহ করে থাকে অথবা তার প্রতিযোগীকে কাঁচামাল সরবরাহ করে থাকে। এই জন্য আমি অ্যারো মার্ক দিয়ে ইন্ডিকেট করার চেষ্টা করেছি। এখন প্রশ্ন হচ্ছে প্রতিযোগী কে? প্রতিযোগী বলতে বোঝায় কম্পিটিটর। কম্পিটিটর হচ্ছে যে কোম্পানি সমজাতীয় পণ্য উৎপাদন করে এবং একই ভোক্তাদের কাছে পণ্য বিক্রয়ের চেষ্টা করে থাকে। এখন দেখো, সরবরাহকারী তার কাঁচামাল যখন কোম্পানি বা প্রতিযোগীর কাছে সরবরাহ করে থাকে, তারপরে কোম্পানি বা প্রতিযোগী চূড়ান্ত পণ্য দুভাবে ভোক্তার কাছে পৌঁছাতে পারে। একটা হচ্ছে সরাসরি ভোক্তার কাছে পৌঁছানো যেতে পারে, যেটাকে বলা হয় প্রত্যক্ষ বিপণন, যেটাকে বলা হয় ডিরেক্ট মার্কেটিং বা প্রত্যক্ষ বিপণন। আর অথবা অন্যভাবে কোম্পানি বা প্রতিযোগী বা কম্পিটিটর মধ্যস্থ ব্যবসায়ীর কাছে সেই চূড়ান্ত পণ্যটা পাঠাবে এবং মধ্যস্থ ব্যবসায়ী সেটা ভোক্তার কাছে সরবরাহ করবে। তাহলে আমরা কি জানলাম যে কোম্পানি দুভাবে ভোক্তার কাছে পণ্য সরবরাহ করতে পারে। একটা হচ্ছে সরাসরি কোনো মধ্যস্থ ব্যবসায়ী ছাড়া, একটা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য নিয়ে। নিচে আরেকটা পক্ষ লিখেছি, পরিবেশের প্রধান শক্তিসমূহ। পরিবেশের প্রধান শক্তিসমূহ। পরিবেশের প্রধান শক্তিসমূহ, এটা হচ্ছে মূলত বিপণন পরিবেশের একটা বিষয়, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে করব। পরিবেশের প্রধান শক্তিসমূহের মধ্যে সাধারণত দু ধরনের পরিবেশ আসে, ব্যষ্টিক পরিবেশ এবং সমষ্টিক পরিবেশ। এক্ষেত্রে এই ব্যষ্টিক পরিবেশের উপাদান এবং সমষ্টিক পরিবেশের উপাদানগুলো এই পুরো প্রক্রিয়াটাকে খুব ভালোভাবে প্রভাবিত করে। এই জন্য এখানে যতগুলো পক্ষ আছে সবাইকেই এই পরিবেশের উপাদান সম্পর্কে চিন্তা করতে হয়। পরিবেশের উপাদানগুলো কি হতে পারে? যেমন দেখো, প্রাকৃতিক উপাদান, রাজনৈতিক উপাদান, অর্থনৈতিক উপাদান এবং সামাজিক উপাদান। এই উপাদানগুলো
এবার আমরা দেখলাম এটা হচ্ছে আধুনিক বিপণন প্রক্রিয়া। আমরা যেটা সম্পর্কে বলেছিলাম যে বিপণন হলো একটি প্রক্রিয়া, এটা হলো সেই প্রক্রিয়া। এখানে খেয়াল করো প্রত্যেকটা বক্সে আমরা যে শব্দগুলো লিখছি প্রত্যেকেই এক একটা পক্ষ, এবং প্রত্যেকটা পক্ষ তার পরবর্তী পক্ষের জন্য ভ্যালু যোগ করে থাকে। প্রত্যেকটা পক্ষই তার পরবর্তী স্তরের পক্ষের জন্য ভ্যালু যোগ করে থাকে। যেমন সরবরাহকারী কোম্পানি বা প্রতিযোগীর জন্য ব্যবহার করে থাকে, কোম্পানি বা প্রতিযোগী বাজারজাতকরণ মধ্যস্থ ব্যবসার জন্য ব্যবহার করে থাকে, এবং আলটিমেটলি সেটা ভোক্তার কাছে পৌঁছায়। এখন আমরা পড়েছিলাম যে বিপণন হলো সুদৃঢ় ক্রেতা সম্পর্ক তৈরি করা, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এই সুদৃঢ় ক্রেতা সম্পর্কটা কে তৈরি করবে এবং সেই সম্পর্কটা কিভাবে এবার তৈরি হবে? আমাদের হয়তো মনে হতে পারে যে এই ক্রেতা সম্পর্কের দায়িত্বটা কোম্পানি, কিন্তু না, আসলে বিষয়টা সেরকম না। এই ক্রেতা সম্পর্কের দায়িত্বটা যতগুলো পক্ষ আছে প্রত্যেকেই তার জায়গা থেকে, সরবরাহকারী তার জায়গা থেকে ভোক্তার কথা চিন্তা করবে যে ভোক্তা কী ধরনের পণ্যের চূড়ান্ত পণ্যের জন্য কাঁচামাল পছন্দ করে, এবং কোম্পানি যখন চূড়ান্ত পণ্য উৎপাদন করবে কোম্পানি চিন্তা করবে যে ভোক্তার রুচি পছন্দ অনুযায়ী কোম্পানি চূড়ান্ত পণ্য তৈরি করবে। একজন মধ্যস্থ ব্যবসায়ী মিডলম্যান সে চিন্তা করবে ভোক্তা কখন কিভাবে পণ্যটা পেতে পছন্দ করে। তাহলে এখানে প্রত্যেকটা পক্ষই তার জায়গা থেকে ভোক্তার কথা চিন্তা করে পণ্য সরবরাহ করলে সুদৃঢ় ক্রেতা সম্পর্ক তৈরিটা সহজ হয়ে যায়। এটা হলো আমাদের আধুনিক বিপণন প্রক্রিয়া। নেক্সট আমাদের টপিক হলো বিপণনের ইতিহাস। প্রশ্ন হচ্ছে বিপণনের ইতিহাস এটা জেনে আসলে কি হবে? বলা হচ্ছে বিপণনের ক্রমোন্নতি অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কিত। বিপণনের যখন ধীরে ধীরে এই ক্রমবিবর্তনের সাথে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে, মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে, জাতীয় বৃদ্ধি পেয়েছে, আলটিমেটলি অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করেছে। অর্থনৈতিক উন্নয়নের এই ক্রমোন্নতির আমাদের জানার জন্য বিপণনের ইতিহাস জানাটা জরুরি। এখানে আমি একটা চিত্র এঁকেছি, যে চিত্রের মধ্যে বিভিন্ন যুগ দেখা যাচ্ছে। এবং চিত্রটা দেখে বোঝাই যাচ্ছে যে আমরা বর্তমানে যে বিপণনটাকে দেখছি সেটা আসলে একদিনে এমনটা হয়, সেটা সময়ের সাথে সাথে পরিবর্তনের মাধ্যমে আজকের এই বিপণনটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, এটা শুরুটা হয়েছে আত্মনির্ভরশীলতার যুগ দিয়ে। আত্মনির্ভরশীলতার যুগ বলতে আসলে একদম প্রাচীন সময়ের কথা বলছে, যখন কিনা মানুষ প্রকৃতির সাহায্য নিয়ে বেঁচে থাকে। মানুষ তার যা প্রয়োজন সেই প্রয়োজনটা প্রকৃতি থেকে মেটানোর চেষ্টা করত। যেহেতু তার যতটুকু প্রয়োজন ততটুকু সে প্রকৃতি থেকে নেওয়ার চেষ্টা করত, তাই কোনো উদ্বৃত্ত বা অতিরিক্ত কোনো কিছু তার হাতে জমা থাকত না। এরপরে আসে বিনিময় যুগ। একটা সময় মানুষের হাতে যখন উদ্বৃত্ত জমা থাকা শুরু করলো বা অতিরিক্ত কিছু জমা থাকা শুরু করলো, তখন সে চিন্তা করলো যে এটা কিভাবে অন্যের সাথে পারস্পরিক প্রয়োজন পূরণে ব্যবহার করা যায়। অর্থাৎ তখন কিছু মানুষের হাতে উদ্বৃত্ত ছিল আর কিছু মানুষের হাতে একেবারে খালি ছিল। কিছু মানুষের হাতে উদ্বৃত্ত ছিল এবং কিছু মানুষের সেই উদ্বৃত্তটাই প্রয়োজন হয়েছিল, যেটা আমরা বিনিময় প্রথা নামে পড়েছি। আমরা পড়েছি যে বিনিময় প্রথায় কি একজন মানুষের যা প্রয়োজন সেটা তার অন্যের সাথে সেই প্রয়োজনীয় জিনিসটা বিনিময় করা। তাহলে এই বিনিময় যুগে মানুষ তার উদ্বৃত্তটা অন্যের প্রয়োজন পূরণে তাকে সাহায্য করত। এই বিনিময় যুগেই মূলত বিপণনের সূচনা হয়। অর্থাৎ মানুষের হাতে যে উদ্বৃত্তটা থাকতো সে চিন্তা করতো এটা কার প্রয়োজন, অন্যের প্রয়োজনটা চিন্তা করে সে অন্যের কাছে সেটা বিনিময় করার চেষ্টা করত। বিনিময় যুগের পরে আসে উৎপাদন যুগ। ১৬০০ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় উৎপাদন যুগ। এই উৎপাদন যুগেই উৎপাদনকারীর সংখ্যা বৃদ্ধি পেল, আলটিমেটলি উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পেল। যখন উৎপাদিত পণ্যের সংখ্যা বৃদ্ধি পেল তখন ক্রেতাদের জন্য পছন্দ অনুযায়ী পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি হল। এরপরে আসে বিক্রয় যুগ, যেটা ১৯৩০ সাল থেকে ১৯৫০ সালের সময়টাকে বলা হয় বিক্রয় যুগ। এখন দেখো, উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য মানুষ চিন্তা করত যে
কিভাবে সেই পণ্যটা বিক্রয় করা যায়। বিক্রয় যুগে বিক্রয়ের বিভিন্ন বিক্রয় প্রসারের বিভিন্ন টুলস, বিভিন্ন বিক্রয় প্রসারের বিভিন্ন হাতিয়ারের উদ্ভব হলো। মূলত এই যুগেই রেডিও বিজ্ঞাপনটা ব্যাপকভাবে শুরু হয়। এরপরে আসে বিপণন যুগ, যেটা 1950 থেকে 1960 সালের সময়টাকে বলা হয় বিপণন যুগ। বিপণন যুগে বিপণনকারীরা তারা ক্রেতার পছন্দ, রুচি ও প্রয়োজন সম্পর্কে চিন্তা করা শুরু করলো। তারা চিন্তা করলো কিভাবে ক্রেতাকে সন্তুষ্ট করা যায়। মূলত ক্রেতা সন্তুষ্টির বিষয়টা এই বিপণন যুগ থেকেই শুরু হলো। এরপর আসে সামাজিক বিপণন যুগ, যেটা 1970 সালের পর থেকে শুরু হয় সামাজিক বিপণন যুগ। সামাজিক বিপণন যুগ এটা হচ্ছে বিপণন যুগ, এটা হচ্ছে সামাজিক বিপণন যুগ। দ্যাট মিনস এই সময়টাতে সমাজে বসবাসরত জনগোষ্ঠীর কল্যাণের কথা চিন্তা করা হতো। এই সময়ে বিপণন যুগে ক্রেতার প্রয়োজন নিয়ে চিন্তা করা হতো, আর সামাজিক বিপণন যুগে ক্রেতার প্রয়োজন নিয়ে চিন্তা করা হতো, এবং সাথে এটাও চিন্তা করা হতো সেটা সমাজের বা পরিবেশের কোনো ক্ষতি করছে কিনা। সামাজিক বিপণন যুগে বিপণনকারীরা চিন্তা করতে শুরু করলো যে পণ্য মৌলিকীকরণের ক্ষেত্রে কিভাবে প্লাস্টিক ব্যবহার না করে কাগজ বা ফয়েল প্যাক ব্যবহার করা যায়। কেননা প্লাস্টিক পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তারা পরিবেশের সেই ক্ষতির কথা চিন্তা করে তখন থেকে তারা চিন্তা করলো কিভাবে মৌলিকীকরণে পরিবর্তন আনা যায়। এরপরে আসে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ, যেটা 1990 সালের পর থেকে সময়টাকে বলা হয় সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। সম্পর্কটা কার সাথে? সম্পর্কটা হচ্ছে উৎপাদনের সাথে জড়িত যতগুলো পক্ষ আছে তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করা এবং তা রক্ষা করা। সম্পর্ক ভিত্তিক বিপণন যুগের মূল প্রতিপাদ্য বিষয় হলো ক্রেতাকে সন্তুষ্ট করে ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করা, অর্থাৎ দীর্ঘমেয়াদী ক্রেতায় পরিণত করা। এটা সম্পর্ক ভিত্তিক বিপণন যুগের মূল প্রতিপাদ্য বিষয়। এরপরে আসে মোবাইল বিপণন যুগ অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম বিপণন যুগ, যেটা হচ্ছে 2000 সালের পর থেকে এই যুগটা শুরু। যদিও এটা 2000 সালের পর থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে এটা 2010 সালের পর থেকে মূলত প্রচলন শুরু হয়। আসলে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এই মোবাইল বিপণন যুগটা বা এই মোবাইল বিপণনটার ব্যবহার বৃদ্ধি পায়। তাহলে দেখো, মোবাইল বিপণন যুগটা আমরা কমন এখন দেখে থাকি যে ফেসবুকের মাধ্যমে বা টুইটারের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, সেগুলোর মাধ্যমে বিপণনের চেষ্টা করা হয়। এই হলো বিপণনের ইতিহাস। মূলত বিপণনের ইতিহাস দেখো, বলা হচ্ছে যে আধুনিক বিপণন বলতে যেটা বোঝায়, সেই আধুনিক বিপণন নিয়ে অনেক মনীষী কাজ করেছে এবং অনেকেই অবদান রাখার চেষ্টা করেছে। তবে অনেকের মতে ফিলিপ কটলারের অবদানটা অনেক বেশি এবং তার জন্য তাকে ফাদার অফ মার্কেটিং বলা হয় বা বিপণনের জনক বলা হয়। এই হলো বিপণনের ইতিহাস। খেয়াল করো, এখান থেকে বিপণন যুগ, সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ এবং মোবাইল বিপণন যুগ, এই 4টা টপিক্সের উপরে তোমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্ন হয়ে থাকে। তাই এই চারটা টপিক্স, এই 4টা যুগ সম্পর্কে যখন পড়বে একটু মনোযোগ দিয়ে একটু ভালো করে পড়বে।